নিরামিষের দিনগুলোতে আমাদের মাথায় চিন্তা থেকে যায় যে আমরা কী রান্না করব। আর সব দিনকে আর মাছ মাংস ভালো লাগে। আজকে আপনাদের সাথে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করব। নিরামিষের দিনগুলোতে আপনাদের টেনশন মুক্ত করার জন্য একটা রেসিপি আপনাদের হেল্প করতেই পারে। আপনাদের সাথে আজকে শেয়ার করব মৌরি আর তিল দিয়ে এত সুন্দর একটা রেসিপি, এবং বেগুন সিম দিয়ে। ঘরে থাকলে যদি বেগুন আর সিম থাকে তাহলে এই রেসিপিটা একদম ঝটপট বানিয়ে ফেলুন। আর এখন শীতকালে প্রচুর সিম পাওয়া যাচ্ছে, আর যখন সিমের সময় সিম পাওয়া যাবে না তাতে কী এসে গেল, শুধু বেগুন আর আলু দিয়ে করে ফেলবেন। তার জন্য সিম আর আলু বেগুন সবগুলোকে কিন্তু এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেবো। একদম ঝটপট একটা রেসিপি, একদম সময়ও কম লাগে। আর আমরা তো পোস্ত বা সর্ষে এটা তো খেয়েই থাকি। এই রেসিপিটা একবার ট্রাই করুন, এত অপূর্ব একটা রেসিপি, এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। সবজিগুলোকে কেটে দিলাম, এরপর একটা মশলা বানিয়ে নেবো। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, ঝালটা বুঝে দেবেন, যেহেতু আমি এখানে দুজনের মতো বানাবো। একটা মোটা লঙ্কা দিয়েছি, 1 চামচ ভর্তি করে দিয়েছি সাদা তিল, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ মৌরি গুঁড়ো। গোটা মৌরি থাকলে দেবেন, যেহেতু আমার মৌরিটা গুঁড়ো করা ছিল, মৌরি গুঁড়ো দিয়েছি, ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। কি সুন্দর একটা পেস্টের কালার এসে দেখুন। এরপর গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতো যখন গরম হয়ে গেছে, প্রথমে আমি এর মধ্যে 3টে বড়ি দিয়েছি, ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে একটু ভেজে নিয়েছি। আপনারা বড়ি পরিমাণ বাড়াতে পারেন, আমাদের বাড়িতে বড়িটা কেউ খায় না, ওই জন্য 3টেই দিয়েছি। তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা যখন বেশ মাঝামাঝি সময় ভাজা হবে, সেই সময় আমি এর মধ্যে একটু গোটা মৌরি ফোড়ন দেবো। এই মৌরি ফোড়ন দিয়ে এত অপূর্ব যে হয় এই রেসিপিটা, একবার বানিয়ে দেখবেন, একদম বাহবা পাবেন, মনে হবে বারবার প্রতি সপ্তাহতেই বানাই। মৌরি ফোড়ন দিয়েছি, মৌরিটা একটু ফোড়ন হয়ে গেলে, আলুটাও যখন একটু ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে একে একে বেগুন আর সিমগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে আলু বেগুন সিম একেবারে ভালো করে ভেজে নেবো। এই রান্নায় আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়াই রান্নাটা হবে। রান্নায় দেবো আর একটা সুন্দর জিনিস, যেটা দিলে যেটা দেওয়ার জন্য রান্নার স্বাদটা আরও বেশি ভালো হবে। সিম আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সিম বেগুনগুলোকে আমি তুলে নেবো, কিন্তু আলুগুলোকে তুলবো না। আলুগুলোকে প্রথম থেকেই মশলা দিয়ে কষাবো, কারণ আলুটা সেদ্ধ হতেই সবথেকে বেশি সময় লাগবে। আর কোনো এক্সট্রা তেল দেবো না, কড়াইতে যা তেল আছে তাতেই হয়ে যাবে। এরপরে এই মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিলাম, আর মিক্সি জার দেওয়া অল্প একটু জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, যেন তিলের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তিলেরও একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন একেবারেই না থাকে। খুব ভালো করে এবারে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু একটু হিং। এই হিংটা দেওয়াতে যে একটা অপূর্ব যে একটা ফ্লেভার আসবে, যে ফ্লেভারের জন্যে মনে হবে পুরো ঘরটা ম ম করছে যেন। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও আবার ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু বেশ অনেকটাই কষানো হয়ে গেছে। আলুটা অতটা সেদ্ধ হয়নি, আলুটা মানে 70% মতো সেদ্ধ হয়েছে। এই সময় সিম আর বেগুনটা দিয়ে দেবো। এমনভাবে দেবেন যেন বেগুন যেন একদম ভ্যাতে না হয়ে যায়। এইবার যেটা দিচ্ছি, এইটা দেওয়ার জন্যই এই রান্নাটা হবে অসাধারণ। এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 চামচ, সেটাকে একটু গরম জল দিয়ে গুলে দিয়ে দিলাম। আর স্বাদ মানে পরিমাণ মতো একটু গরম জল এর মধ্যে দিলাম, সবজিগুলো সব সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলোকে আর একটা কথা বলে দিই, প্রথমে ভাজার সময় কিন্তু সিম আর বেগুনে লবণ দেবেন না, তাহলে কিন্তু জল ছেড়ে যাবে, বেগুনটা ভ্যাতে হবে। এরপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি একটু চিনি। বেশ ঝোলটা গাঢ় হয়ে এসছে, দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা মোটামুটি রেডি হয়ে এসছে। এই সময় নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, আর এইটা আরেকটু মাখো মাখো করে এটাকে নামিয়ে নেবো। সব রান্নাতে কি আর ধনেপাতা ভালো লাগে বলুন? আমি এই রান্নাটায় কিন্তু ধনেপাতা একেবারেই ব্যবহার করিনি। রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।